এই প্রবাবিলিটি বলতে কি বোঝায়? প্রাইমারি প্রবাবিলিটি কি, পোস্টেরিয়রি প্রবাবিলিটি কি, এইগুলোকে ডিফাইন করব। তারপর স্যাম্পল স্পেস, স্যাম্পল পয়েন্টস কি, এইগুলো ডেফিনিশনে যাব। র্যান্ডম ভেরিয়েবলস বলতে কি বোঝায়, কোন একটা র্যান্ডম ভেরিয়েবলের অ্যাভারেজ ভ্যালু কিভাবে ডিফাইন করা যায়, কোন র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স কিভাবে ডিফাইন করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ডিফাইন করা যায়, কোন একটা প্রবাবিলিটি ফাংশন যদি দেওয়া থাকে সেইখান থেকে অ্যাভারেজ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলোকে কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই বেসিক ফর্মালিজম গুলো নিয়ে আমরা ডিসকাস করব। এরপর তিনটে পার্টিকুলার ডিস্ট্রিবিউশন নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করা হবে। একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলো কিভাবে ক্যালকুলেট করা যায় সেগুলো নিয়ে ডিসকাস করব। নেক্সট হচ্ছে পয়সন্স ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? পয়সন ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কি? পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য কোন একটা র্যান্ডম ভেরিয়েবলের মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা যায়, মিন স্কোয়ার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা যায়, ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করা যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেখান থেকে কিভাবে বের করতে পারি, এইগুলো ডিসকাস করা হবে। আর অ্যাট দি এন্ড আমাদের মোস্ট যে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশনটা, ফিজিক্সে অনেক জায়গাতে এই ডিস্ট্রিবিউশনটা কাজে লাগে, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন। এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব। গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কি, গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেইটা কেমন, তারপর গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু বলতে কি বোঝায়, ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই টপিকগুলো আমরা এই কোর্সের মধ্যে ডিসকাস করব। হ্যাঁ, তো লেট আস ফার্স্ট ইন্ট্রোডিউস দি প্রবাবিলিটি। প্রবাবিলিটি বলতে কি বোঝায় এটা তোমরা অনেকদিন আগে থেকেই জেনে এসেছো। ইনফ্যাক্ট এই কথাটা আমাদের শুধু কোর্সেই নয়, ইনফ্যাক্ট ডেইলি লাইফেও খুব রেলিভেন্ট একটা টার্ম। বিশেষ করে এট দি টাইম অফ আনসার্টেনটি এই প্রবাবিলিটি টার্মটা খুব ইম্পর্টেন্ট। এট দি টাইম অফ আনসার্টেনটি এই প্রবাবিলিটি টার্মটা খুব ইম্পর্টেন্ট। ইন মোস্ট কেসেস আমরা কিন্তু এক্সাক্ট জিনিসটাকে ডিফাইন করতে পারি না। আমরা ডিটারমিনিস্টিক্যালি কিন্তু বেশিরভাগ জিনিস কি বলে ফেলতে পারি না যে এইটা হবে। এইরকম ভাবে জিনিসগুলোকে বলা যায় না, এটা আমরা বলি যে এটা হতে পারে। So there is a probability, and this probability is not only relevant in the microscopic world, but it is also relevant, equally important in the macroscopic world. যেমন আমি এরকম একটা কোয়েশ্চেন যদি করি যে আজকে বৃষ্টি হবে কিনা, আজকে বৃষ্টি হবে এই কথাটা বলতে পারি না, যেমন ভাবে একই রকম ভাবে কিন্তু বলতে পারি না আজকে বৃষ্টি হবে না। রাদার আমরা একটা প্রবাবিলিটি করতে পারি যে আজকে বৃষ্টি হতে পারে, তার প্রবাবিলিটি হচ্ছে সে হাফ। ঠিক একই রকম ভাবে একটা কয়েনকে টস করা হলো, একবার জাস্ট একটা কয়েনকে টস করলাম, হেড পড়বে। আমি কিন্তু এটা বলতে পারি না যে কয়েনটাকে টস করলে হেডই পড়বে বা টেলই পড়বে। আমি বলতে পারি দেয়ার আর ইকুয়াল চান্সেস, হেড পড়ার প্রবাবিলিটিও যা, টেল পড়ার প্রবাবিলিটিও তাই। বা একটা ধরো ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেই ক্রিকেট ম্যাচে সে টিম এ জিততে পারে বা টিম বি জিততে পারে। টিম এ জিতবে বা টিম বি জিতবে এটা কিন্তু সার্টেনলি বলে ফেলা সম্ভব নয়। তাহলে বুঝতে পারছো যে এটা কিন্তু ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডেও একদম খুব রেলিভেন্ট একটা টার্ম, প্রবাবিলিটি। তো প্রবাবিলিটিকে ব্রডলি দুটো ভাগে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে প্রায়োরি প্রবাবিলিটি আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়রি প্রবাবিলিটি। হোয়াট ইজ মিন বাই এ প্রায়োরি প্রবাবিলিটি? ধরো কতগুলো আউটকাম, যে আউটকাম গুলো সম্পর্কে আমাদের নলেজ রয়েছে। ফর এক্সাম্পল একটা হেডকে, একটা একটা কয়েনকে, একটা কয়েনকে যদি আমরা টস করি, উই আর অ্যাওয়ার অফ দি পসিবল আউটকামস। একটা কয়েনকে যদি টস করা হয় তাহলে পসিবল আউটকামস গুলো কি কি সেইগুলো সম্পর্কে আমরা জানি। বা একটা ডাইকে যদি থ্রো করা হয়, ধরো দুটোকে থ্রো, দুটোর গুটিটাকে থ্রো করলে তাহলে এক বা দুই বা তিন এই যে করছে, যে আউটকাম গুলো হচ্ছে সেই আউটকাম গুলো সম্পর্কে তোমার ডিটেল নলেজ রয়েছে। তো সেই সমস্ত জায়গাতে আমরা এই প্রায়োরি প্রবাবিলিটি এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করি।
So how is the probability of an outcome defined? কোন একটা নির্দিষ্ট আউটকামের প্রবাবিলিটিকে কিভাবে ডিফাইন করা হয়? একটা কয়েনকে টস করছি, হেড করবে বা টেল করবে, এই যে হেড করবে এই আউটকামের প্রবাবিলিটিকে আমরা কিভাবে ডিফাইন করব? দিস ইজ হাউ নাম্বার অফ টাইমস দি ডিজায়ার্ড আউটকাম অ্যাপিয়ার্স, নাম্বার অফ টাইমস দি ডিজায়ার্ড আউটকামস divided by total number of possible outcomes, টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস। খেয়াল করে দেখো একটা কয়েনকে যদি আমরা টস করি, পসিবল আউটকামস কি কি? হেড এবং টেল। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম কত? 2। আর নাম্বার অফ টাইমস ডিজায়ার্ড আউটকাম অ্যাপিয়ার, সেটা কি? 1। তাহলে প্রবাবিলিটি দ্যাট এ হেড অর টেল উইল অ্যাপিয়ার ইজ সিম্পলি হাফ। তো এইরকম ভাবে যখন আমরা প্রবাবিলিটিটাকে ডিফাইন করছি, অবশ্যই সেক্ষেত্রে আউটকাম গুলোকে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। আমি যখন একটা কয়েনকে টস করছি, এমন ভাবে আমি টস করব না যাতে করে হেড করাটাকে ফেভার করছি বা টেল করাটাকে ফেভার করছি। এর পাশাপাশি আরো কিছু কন্ডিশনকে স্যাটিসফাইড হতে হবে, তবেই এই প্রবাবিলিটি অফ এন আউটকাম এইটাকে আমরা ডিফাইন করতে পারবো। তো কন্ডিশনস গুলো কি কি? কন্ডিশনস গুলো হচ্ছে এরকম যে আউটকামস আর ইকুয়ালি লাইকলি, আউটকামস আর ইকুয়ালি লাইকলি। যে আউটকাম গুলোর কথা বলছি, যে পসিবল আউটকাম গুলোর কথা বলছি, প্রত্যেকটা আউটকাম ইকুয়ালি ফেভার। হ্যাঁ, কোনো পার্টিকুলার আউটকামকে ফেভার করা হচ্ছে না। নো পার্টিকুলার আউটকাম ইজ ফেভার্ড, অল আউটকামস আর ইকুয়ালি লাইকলি। হেড করার পসিবিলিটিও যেমন, হেড 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 আসতে পারে এই চান্সটাও যেমন, টেল আসতে পারে এই চান্সটাও তেমন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আউটকামস মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। যে আউটকাম গুলোর কথা বলছি, সেই আউটকাম গুলোকে অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। হোয়াট ইজ মিন্ট বাই দ্যাট? মিউচুয়ালি এক্সক্লুসিভ এই কথাটার মানে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স অফ ওয়ান আউটকাম উইল ফরবিড দি অ্যাপিয়ারেন্স অফ আদার আউটকাম। অর্থাৎ আমি যখন একবার টস করছি, যদি হেড আসে অবশ্যই সেই এক্সপেরিমেন্টে টেল আসবে না, বা যদি টেল আসে তাহলে সেই এক্সপেরিমেন্টে হেড আসবে না। এই জিনিসটাকে আমরা মিউচুয়াল এক্সক্লুসিভ আউটকাম বলে থাকি। যদি কোনো একটা আউটকাম অ্যাপিয়ার করে, সাইমালটেনিয়াসলি কিন্তু আরো একটা আউটকাম থাকবে না। appearance of one outcome forbids the appearance of other outcome. And the third condition is that the outcomes are collectively exhaustive. The outcomes are collectively exhaustive. এটা এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে while calculating the probability using this definition, while calculating this while calculating the definition of probability, আমরা কিন্তু অল পসিবল আউটকামস কে কনসিডার করছি। অর্থাৎ হেড করতে পারে এবং টেল করতে পারে, এই দুটো জিনিসকে কনসিডার করছি। বা একই রকম ভাবে একটা ডাইকে যখন তুমি থ্রো করছো, 1 থেকে 6 পর্যন্ত যে কোনো নাম্বার করতে পারে, সবগুলোকে হিসাবের মধ্যে নিচ্ছ। অর্থাৎ অল পসিবল আউটকামস আর কনসিডার কালেকটিভলি এক্সস্টিভ। তাহলে এরকম ভাবে আমরা প্রবাবিলিটি অফ এ প্রায়োরি প্রবাবিলিটি অফ এন আউটকাম ডিফাইন করতে পারি। এরকম নাম্বার অফ টাইমস এ ডিজায়ার্ড আউটকাম অ্যাপিয়ার্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস, সাবজেক্টেড দ্যাট দি আউটকামস আর ইকুয়ালি লাইকলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড কালেকটিভলি এক্সস্টিভ। একটা এক্সাম্পল নাও, একটা এক্সাম্পল নাও। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ইনফ্যাক্ট বেশ কয়েকটা এক্সাম্পল রয়েছে। প্রথমটা হচ্ছে এরকম: হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট এ সিঙ্গেল থ্রো অফ এ ডাই উইল প্রডিউস এ নাম্বার লেস দেন 3? এই জিনিসটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ সিঙ্গেল থ্রো অফ এ ডাই উইল প্রডিউস এ নাম্বার লেস দেন 3? তাহলে এখানে ডিজায়ার্ড আউটকামস গুলো কি কি? একটা ডাইকে যখন তুমি থ্রো করছো, একটা ডাইকে যখন তুমি থ্রো করছো, তখন কি কি আউটকাম হতে পারে? পসিবল আউটকামস 1, 2, 3, 4, 5, 6, এই হচ্ছে 6টা আউটকাম। খেয়াল করে দেখো এই আউটকাম গুলো কালেকটিভলি এক্সস্টিভ। আমরা সমস্ত আউটকামকে হিসাবের মধ্যে নিয়েছি। আরো খেয়াল করে দেখো এই আউটকাম গুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। অর্থাৎ একবার ডাই থ্রো করেই যদি আমি 1 পাই, তার সাথে একই সাথে কিন্তু 2 অ্যাপিয়ার করবে না বা 3 অ্যাপিয়ার করবে না। হয়েছে? আর
মানে সবগুলো আসারই প্রবাবিলিটি একই রকম। তোমরা ছোটবেলায় যদি লুডো খেলে থাকো, একটা ওয়ে অফ চিটিং নিশ্চয়ই ছিল, যে ছয়টাকে তোমার নিচের দিকে রেখে জাস্ট ওই এটাকে উল্টে বসিয়ে দেওয়া, তাহলে ছয় পড়ে যাবে। আমরা কিন্তু এই রকম ধরনের কোনো থ্রো এর কথা বলছি না। আমরা এমন থ্রো এর কথা ভাবছি যে থ্রোতে যে কোনো নাম্বার অ্যাপিয়ার করতে পারে, কোন একটা পার্টিকুলার নাম্বারকে ফেভার করা হচ্ছে না, অর্থাৎ অল আউটকামস আর ইকুয়ালি লাইকলি। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে আমার বেসিক্যালি স্যাম্পল স্পেস, আমি পরে আসবো সেটাই। তো এখানে যে ডিজায়ার্ড আউটকামের কথা বলা হয়েছে, ডিজায়ার্ড আউটকামটা কি? ডিজায়ার্ড আউটকামটা হচ্ছে যে এমন একটা নাম্বার অ্যাপিয়ার করতে হবে যেটা কিনা লেস দেন 3। তাহলে ডিজায়ার্ড আউটকাম হচ্ছে 1 and 2, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যা হচ্ছে 2। আর টোটাল যে নাম্বার অফ পসিবল আউটকামস সেটা হচ্ছে 6। তাহলে আমরা আগে যে ডেফিনিশনটা দিয়েছিলাম সেই ডেফিনিশনটা ইউজ করো টু ক্যালকুলেট দি প্রবাবিলিটি অফ দিস ডিজায়ার্ড আউটকাম টু বি 1/3। অর্থাৎ একটা ডাইকে আমি শো করলাম the probability that a number less than 3 will appear, এই প্রবাবিলিটিটা হচ্ছে 1/3। এরকম আরো একটা প্রবলেম নাও, what is the probability that a single throw of two dice produces a number, a total number 10? এইটার দিকে একটু খেয়াল করে দেখো। what is the probability that a single throw of two dice, দুটো ডাইকে তুমি একসাথে থ্রো করছো, হ্যাঁ, দুটো ডাইকে ধরো একসাথে থ্রো করছো। এবার তাহলে দুটো ডাইতে যে নাম্বার গুলো আসছে তাদের সামটা 10 হবে। এইটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটকাম। দুটো ডাইকে একসাথে থ্রো করা হচ্ছে, দুটো ডাইতে যে নাম্বার গুলো আসছে তাদের সামটা হবে 10। এইটা ডিজায়ার্ড আউটকাম। এই ডিজায়ার্ড আউটকাম বা ফেভার্ড আউটকাম, এইটার প্রবাবিলিটি কত, সেটা আমরা কি করে ক্যালকুলেট করব? ওই একই রকম ভাবে প্রথমে পসিবল আউটকামস এইটাকে বের করে ফেলতে হবে। দেখো পসিবল আউটকামস কত? 36, তাই না? পসিবল আউটকামস হচ্ছে 36। কিভাবে পেলাম? দেখো, প্রথম ডাইয়ের নাম্বার গুলো কি 1 2 3 4 6, দ্বিতীয় ডাইয়ের নাম্বার কি 1 2 3 4 6, একই রকম। তাহলে এমনটা হতে পারে যে 1 1, ফার্স্ট ডাই 1, সেকেন্ড ডাই 1, 1 2, রাইট, 1 3, লাইক দিস, 1 6। এরকম একটা পসিবিলিটি, ফার্স্ট ডাই 1, সেকেন্ড ডাই 1, ফার্স্ট ডাই 1, সেকেন্ড ডাই 2, ফার্স্ট ডাই 1, সেকেন্ড ডাই 3, এন্ড সো অন। এরকম ভাবে 6টা কম্বিনেশন। আবার এরকম হতে পারতো ফার্স্ট ডাইটা 2, সেকেন্ড ডাই 1, ফার্স্ট ডাই 2, সেকেন্ড ডাই 2, ফার্স্ট ডাই 2, সেকেন্ড ডাই 3, এরকম ভাবে আরো 6টা। তাহলে দেখতে পাচ্ছ যে টোটাল এরকম 36 আউটকামস, total 36 outcomes which are equally likely, mutually exclusive, and collectively exhaustive. ওকে, এবার ডিজায়ার্ড আউটকাম বা ফেভারেবল আউটকাম কি কি হতে পারে? দেখো, প্রথম ডাই 4, দ্বিতীয় ডাই 6, 4 6, সামটা কত? 10। প্রথম ডাই 6, দ্বিতীয় ডাই 4, 6 4 10। আর প্রথম ডাই 5, দ্বিতীয় ডাই 5, 5 5, সামটা হচ্ছে 10। এই হচ্ছে তাহলে তিনটে আউটকাম হুইচ ফেভার্স দি পার্টিকুলার ইভেন্ট। হ্যাঁ, ডিজায়ার্ড ইভেন্টস হচ্ছে তাহলে তিনটে আউট অফ 36। ন্যাচারালি প্রবাবিলিটি হচ্ছে 3/36, 1/12। দ্যাটস হাউ উই ক্যান ক্যালকুলেট দি প্রবাবিলিটি ইন দিস প্রবলেম। আরেকটা এখানে প্রবলেম দেওয়া রয়েছে, দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডম চয়েস, এইটা লেখাটা ভুল হয়েছে, যে ক্লাস নোট নিয়েছে লেখাটা ভুল হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ random choice between 1 to 100 will be a square of an will be a square of an integer। 1 থেকে 100 পর্যন্ত তুমি নাম্বারগুলোকে চুজ করো, র্যান্ডমলি একটা নাম্বারকে চুজ করো। 1 থেকে 100 পর্যন্ত র্যান্ডমলি একটা নাম্বারকে চুজ করো। তো সেইটা যে স্কোয়ার অফ এন ইন্টিজার হবে তার প্রবাবিলিটি কত? খেয়াল করে দেখো, 1 থেকে 100 ন্যাচারালি কতগুলো নাম্বার রয়েছে? 100টা নাম্বার রয়েছে। এবার তাদের মধ্যে স্কোয়ার কতগুলো রয়েছে? 1 4 9 আপ টু 100, এরকম কটা 10টা নাম্বার রয়েছে যারা কিনা স্কোয়ার অফ এন ইন্টিজার। তাহলে probability that a random choice between 1 to 100 will be a square of an integer is given by 10/100, that is 1/10।
দ্যাট ইজ দি কনসেপ্ট অফ প্রায়োরি প্রবাবিলিটি, যেখানে কিন্তু আমরা অ্যাওয়ার অফ দি পসিবল আউটকামস। এবার এই আউটকাম গুলো যদি ইকুয়ালি লাইকলি হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, আর কালেকটিভলি এক্সজস্টিভ হয়, তাহলে প্রবাবিলিটি অফ ডিজায়ার্ড আউটকামকে আমরা এরকম ভাবে ডিফাইন করে ফেলতে পারি: নাম্বার অফ টাইমস এ পার্টিকুলার আউটকাম বা দি ডিজায়ার্ড আউটকাম অ্যাপিয়ার্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস, total number of all possible outcomes which are equally likely, collectively exhaustive and mutually exclusive. বলো কোথাও প্রশ্ন থাকলে। প্রায়োরি প্রবাবিলিটি নিয়ে যেগুলো বললাম এখানে কোথাও যদি কনফিউশন থাকে বলো। নেই কিছু? তুমি বললে না তো? না স্যার, কোশ্চেন নেই। না স্যার, নেই কোনো কোয়েশ্চেন। ওকে, গুড। এইগুলো জানো ইনফ্যাক্ট তোমরা আগে, ইনফ্যাক্ট একটা সময় একটু ডিটেইলি আমি পড়াতাম, কিন্তু এই সেমিস্টার সিস্টেমে আসলে সিলেবাসটা এত বড়, আর অতটা ধৈর্য নিয়ে পড়ানোর সুযোগ হয়ে ওঠে না। ওকে, আরেকটা টাইপ হচ্ছে পোস্টেরিয়রি প্রবাবিলিটি। প্রবাবিলিটি যে দুটো টাইপ বললাম, একটা অলরেডি আমরা ডিফাইন করে এলাম, পরেরটা হচ্ছে পোস্টেরিয়রি প্রবাবিলিটি। এই আইডিয়াটা কেমন? এই আইডিয়া এই মানে এই কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু আমরা সাধারণভাবে যে ডিজায়ার্ড আউটকাম মানে যে আউটকাম গুলো, পসিবল আউটকাম গুলো, সেইগুলো সম্পর্কে অ্যাওয়ার নই। তাহলে উই হ্যাভ টু ডু দি এক্সপেরিমেন্ট। ধরো তোমাকে বলা হয়েছে যে তুমি ওই যে সেমিস্টার ওয়ানে রিফ্লেকটিভ ইন্ডেক্স মেজার করে এসেছো বোধহয়, নাকি না? রিফ্লেকটিভ ইন্ডেক্স মেজারমেন্টের কোন এক্সপেরিমেন্ট ছিল তোমাদের? রিফ্লেকটিভ হ্যাঁ স্যার ইন্ডেক্স ছিল। হ্যাঁ স্যার, ছিল? সেমিস্টার ছিল তো। কি এক্সপেরিমেন্টটা বলো তো? না, সেটা তো স্পেকট্রোমিটারে করা নাকি? হ্যাঁ স্যার, স্পেকট্রোমিটার দিয়ে তো করার কথা ছিল না, রিফ্লেকটিভ ইন্ডেক্স আচ্ছা মেজারমেন্ট। আচ্ছা, আমি ওইটা বলছি না, এটা আমি তাহলে ভুল বলেছি, জেনারেলের একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, ধরো না, ধরো তোমাকে বলা হচ্ছে যে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করতে হবে, কেমন? ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করতে হবে। হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গেট দি রেজাল্ট স্যার 1.33? ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ছিল তো ওয়াটারে। আচ্ছা, যাই হোক, থাক না, মানে লেট ইট ফরগেট। আমি যেভাবে বলছি সেইভাবেই এই জিনিসটাকে চেষ্টা করো ধরার। ধরো ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করতে বলা হয়েছে বাই ইউজিং এ পার্টিকুলার এক্সপেরিমেন্টাল টেকনিক বাই ইউজিং এ পার্টিকুলার সেটআপ। স্যাম্পল তোমাকে দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট ইউ হ্যাভ দি রেজাল্ট 1.33? ক্যান ইউ অ্যানসার? আমি যদি তোমাকে বলতাম যে ইউ আর গিভেন এ টস, ইউ আর গিভেন এ কয়েন, সরি, ইউ আর গিভেন এ কয়েন, হোয়াট ইজ দি প্রবাবিলিটি that a head will appear in a toss? একবার টস করছো, হেড অ্যাপিয়ার করবে, সেই প্রবাবিলিটিটা কত সেটা আমরা আগে দেখে এলাম না? যে এটাকে উত্তর দেওয়াটা খুব সহজ, অ্যান্সার ইজ হাফ। অ্যান্সারটা হচ্ছে হাফ। সাবজেক্টের যে অল পসিবল আউটকামস আর ইকুয়ালি লাইকলি অ্যান্ড যে আদার ক্রাইটেরিয়া গুলো বললাম, তো ওখানে তুমি কি পসিবল আউটকামস গুলো সম্পর্কে অ্যাওয়ার? তুমি জানো যে হেড আর টেল এই হচ্ছে দুটো পসিবল আউটকাম। কিন্তু যখন এই ধরনের একটা প্রশ্ন করছি যে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 হবে, এইটার প্রবাবিলিটি কত, এইটা কিন্তু তুমি আর বলতে পারবে না। তার কারণ আহ, মানে তোমার পসিবল আউটকামস গুলো কি কি সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই। তাহলে ইউ হ্যাভ টু ডু দি এক্সপেরিমেন্ট। তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করে তোমাকে বের করতে হবে। এবার তুমি এক্সপেরিমেন্ট করলে, একবার এক্সপেরিমেন্ট করেছো, ভ্যালুটা পেয়েছো 1.33, আরো একবার এক্সপেরিমেন্ট করলে 1.34, আরো একবার এক্সপেরিমেন্ট করলে 1.32। তো তাহলে যদি এরকম তিনবার এক্সপেরিমেন্ট করো, তাহলে তুমি 1.33 পাচ্ছ কত একবার? অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমার 1.33 এই ভ্যালুটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3। এখন তুমি যদি এক্সপেরিমেন্টটা তিনবার না করে 30 বার করতে, তাহলে কি হতে পারতো?
তাহলে হয়তো হতো যে 5 বার তুমি 1.33 পেয়েছো আর বাকি তার থেকে ডিফারেন্ট পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু ভ্যালুটা হবে 5/30। বাট প্রবাবিলিটি ইজ এ ইউনিক কোয়ান্টিটি। প্রবাবিলিটি একটা পার্টিকুলার জিনিসের প্রবাবিলিটিটা কিন্তু ইউনিক একটা কোয়ান্টিটি। সেটা অবশ্যই তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু যদি হয় তাহলে অন্য কিছু প্যারামিটারের উপরেও ডিপেন্ড করবে। তো প্রবাবিলিটিটা ইন জেনারেল একটা ইউনিক কোয়ান্টিটি। তাহলে এরকম এক্সপেরিমেন্ট থেকে যদি আমাকে প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে উই হ্যাভ টু কনসিডার এ লার্জ নাম্বার অফ সিমিলার এক্সপেরিমেন্টস। লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টস, শুধু তাই নয়, এই এক্সপেরিমেন্ট গুলোকে কেমন হতে হবে, এই এক্সপেরিমেন্ট গুলোকে সিমিলার হতে হবে। To make the probability unique, we have to perform a large number of similar experiments. Similar কথাটার মানে কিন্তু ম্যাক্রোস্কোপিক্যালি সিমিলার, নট টু দি মলিকুলার লেভেল। ম্যাক্রোস্কোপিক লেভেলে অন্তত সিমিলার হতে হবে। হ্যাঁ, অর্থাৎ ধরো আমি একবার এই ইনস্ট্রুমেন্ট দিয়ে করলাম, আরেকবার ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে করলাম, একবার সে ড্রেনেজ জল নিয়ে করলাম, একবার ট্যাপ ওয়াটার নিয়ে করলাম, এরকম ভাবে করলে হবে না। ইউ হ্যাভ টু পারফর্ম সিমিলার এক্সপেরিমেন্টস, ইউ হ্যাভ টু পারফর্ম a large number of experiments so that the probability of the desired outcome become unique. সেই জন্যই এইখানে জিনিসটাকে এইরকম ভাবে আমরা ডিফাইন করেছি। আবার একবার কথাটাকে বলে নিই, পোস্টেরিয়রি প্রবাবিলিটি এই কনসেপ্টটা আমরা সেই সমস্ত ক্ষেত্রেই অ্যাপ্লাই করব যেখানে সাধারণভাবে পসিবল আউটকামস সম্পর্কে আমাদের প্রায়র নলেজ নেই, আগে ভাগে আমাদের কোনো নলেজ নেই পসিবল আউটকাম সম্পর্কে। we have to do the experiments. এবার in order to make the probability unique, we have to perform a large number of similar experiments. যখন লার্জ নাম্বার অফ সিমিলার এক্সপেরিমেন্টস যদি পারফর্ম করি, সেখান থেকে কোন একটা পার্টিকুলার আউটকামের প্রবাবিলিটি এই ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করে ফেলতে পারি। ফর্মুলাটার মধ্যে বিশেষ কিছু নতুনত্ব নেই, ফর্মুলাটা এইরকমই, নাম্বার অফ এক্সপেরিমেন্টস ফেভারেবল টু এ পার্টিকুলার আউটকাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সিমিলার এক্সপেরিমেন্টস। এখানে এই সিমিলার এক্সপেরিমেন্টস এর সংখ্যাটা ভেরি লার্জ, সেই জন্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এইরকম একটা জিনিসকে ইউজ করা হয়েছে ইন দি ডেফিনিশন। That's how we can calculate the posteriori probability. তুমি যদি লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টস করতে থাকো, অনেকবার ধরে এক্সপেরিমেন্ট করো, তাহলে তুমি বলতে পারো ভ্যালুটা 1.33 পাবো, ট্যাপ ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 পাবো, তার প্রবাবিলিটিটা হচ্ছে সে 0.01, এইরকম আর কি। ওকে, তো এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে পোস্টেরিয়রি প্রবাবিলিটি। আইডিয়াটা হচ্ছে এটাই যে ডিজায়ার্ড আউটকামস গুলো সম্পর্কে আমাদের আগে থেকে কোনো নলেজ নেই। নেক্সট, লেট আস ডিসকাস টু টার্মস, স্যাম্পল স্পেস এন্ড স্যাম্পল পয়েন্টস। স্যাম্পল স্পেস বলতে কি বোঝায়, স্যাম্পল পয়েন্টস বলতে কি বোঝায়, এইগুলো নিয়ে একটু আমরা ডিসকাস করি। স্যাম্পল স্পেস বলতে বেসিক্যালি সেট অফ অল পসিবল আউটকামস কে রিপ্রেজেন্ট করে। The outcomes being mutually exclusive and collectively all possible বলছি মানে collectively exhaustive, সেইটাই বেসিক্যালি স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করে আর কি। এ সেট অফ অল পসিবল আউটকামস হুইচ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ কনস্টিটিউট এ স্যাম্পল স্পেস। এই যে ধরো তোমার একটা ডাই কে থ্রো করা হলো, 1 2 3 4 5 6 এইগুলো অ্যাপিয়ার করবে। তো এখানে 1 2 3 4 5 6 এদের যে সেট, সেই সেটটাকে আমি একটা স্যাম্পল স্পেস করব। বা আমি ধরো দুটো ডাইকে একসাথে থ্রো করছি, তাহলে পসিবল আউটকাম গুলো কি কি, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এই যে 36 পসিবল আউটকামস, এদের নিয়ে যে একটা সেট সেই সেটটাই হচ্ছে বেসিক্যালি স্যাম্পল স্পেস। তাহলে সেট অফ অল পসিবল আউটকামস হুইচ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ constitute a sample space, and every outcome within the sample space is called a sample point. এই যে আমরা স্যাম্পল স্পেসটা কনস্ট্রাক্ট করেছি, তার মধ্যে প্রত্যেকটা আউটকামকে স্যাম্পল পয়েন্ট বলা হয়। এই যে আমি দুটো ডাইয়ের এক্সাম্পল দিলাম, 36টা স্যাম্পল পয়েন্ট সেখানে রয়েছে। এখানে তাহলে স্যাম্পল স্পেসের ভলিউমটা হচ্ছে 36, স্যাম্পল স্পেসের ভলিউমটা 36, এইটাকে স্যাম্পল স্পেস ভলিউম বলা হয়। টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস ইজ কল্ড দি ভলিউম অফ দি স্যাম্পল স্পেস। একটা নির্দিষ্ট স্যাম্পল স্পেসের মধ্যে টোটাল কতগুলো স্যাম্পল পয়েন্টস রয়েছে সেটাই বেসিক্যালি তার ভলিউমকে রিপ্রেজেন্ট করে।
তাহলে ইন টার্মস অফ হিজ স্যাম্পল স্পেস স্যাম্পল পয়েন্টস আমরা প্রবাবিলিটিকে এইভাবে ডিফাইন করতে পারি। প্রবাবিলিটি অফ অ্যান আউটকাম may be defined as the number of sample points favoring the outcome, number of sample points favoring the outcome divided by volume of the sample space. Number of sample points favoring the outcome divided by the volume of sample space. এই যে ডাইয়ের এক্সাম্পলটা নাও, ডাইয়ের এক্সাম্পলটা নাও, যে দুটো ডাইসকে একসাথে থ্রো করছো, ভলিউম অফ দি স্যাম্পল স্পেস কত বললাম 36, আর দুটো ডাইসের নাম্বার গুলোকে সাম করি সেটা 10 হবে। এইরকম ধরনের স্যাম্পল পয়েন্টস এর সংখ্যা কতগুলো? 3টে, 4 6 6 4 আর 5 5। তাহলে প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট যে দুটো ডাইয়ের নাম্বার 10 হবে, সামটা 10 হবে, সেই প্রবাবিলিটি হচ্ছে 3/6 অর্থাৎ 1/12। এই তো স্যাম্পল স্পেস যখন আমরা কনস্ট্রাক্ট করব আমাদের মাথায় রাখতে হবে যেখানে তোমার ওই মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে এবং কালেকটিভলি এক্সজস্টিভ হতে হবে। অল পসিবল আউটকামস কে হিসাবের মধ্যে নিতে হবে এবং তোমার একটা আউটকাম যদি অ্যাপিয়ার করে তাহলে কিন্তু অন্য একটা আউটকাম সাইমালটেনিয়াসলি অ্যাপিয়ার করবে না, দুটো আউটকাম সাইমালটেনিয়াসলি অ্যাপিয়ার করবে না। সেটাই দেখো একটা এক্সাম্পল দিয়ে বলা রয়েছে। ধরো দেয়ার আর টু বলস ইন এ বক্স, একটা বক্সের মধ্যে টু বলস না সরি 4টে বলস রয়েছে। একটা বক্সের মধ্যে 4টে বলস রয়েছে, তার মধ্যে দুটো রেড বল আর দুটো ব্লু বল। একটা বক্সের মধ্যে 4টে বল রয়েছে, তার মধ্যে দুটো ব্লু আর দুটো রেড বল। কালারটা ছাড়া আদারওয়াইজ কিন্তু বলগুলো আইডেন্টিক্যাল, অর্থাৎ বলগুলোর সাইজ বলো বা বলগুলোর ম্যাস বলো, এইগুলো মোটামুটি ভাবে এগুলো সব একই রকম। অর্থাৎ তুমি চোখে দেখেই একমাত্র ডিস্টিংগুইশ করতে পারো যে এই দুটো আলাদা, এই দুটো আলাদা, আদারওয়াইজ অন্য কোন রকম ভাবে ডিস্টিংগুইশ করতে পারো না। এবার তোমার চোখ বেঁধে দেওয়া হলো, বলা হলো যে তুমি এই বক্সটা থেকে দুটো বলকে ড্র করো। বোঝা গেল প্রবলেমটা কি বলছি? একটা বক্সের মধ্যে 4টে বল রয়েছে, তার মধ্যে দুটো রেড আর দুটো ব্লু, কালার ছাড়া বাকি সমস্ত কিছু জিনিস এই বলগুলোর একই রকম। অর্থাৎ চোখে দেখেই আমি কিন্তু একমাত্র ডিস্টিংগুইশ করতে পারি, আর কোনোভাবে ডিস্টিংগুইশ করতে পারি না। আমি এরকম ভাবে প্রবলেমটাকে ফ্রেম করছি আর কি। এবার তোমার চোখ বেঁধে দেওয়া হলো, বলা হলো যে বক্স থেকে র্যান্ডামলি তুমি দুটো বল চুজ করো। ঠিক আছে, র্যান্ডামলি দুটো বলকে চুজ করো। তাহলে এবার স্যাম্পল স্পেসটা কি কি হতে পারে? র্যান্ডামলি যদি দুটো বল চুজ করি তাহলে স্যাম্পল স্পেস কি কি হতে পারে, পসিবল আউটকামস কি কি হতে পারে, অল পসিবল আউটকামস কি কি হতে পারে। দেখো এইরকম স্যাম্পল স্পেসটাকে আমরা অনেক রকম ভাবে কনস্ট্রাক্ট করতে পারি। আমরা বলতে পারি যে দুটো বলই রেড, এইটা একটা পসিবল আউটকাম, দুটো বলই রেড। আচ্ছা, দুটো বলই ব্লু, এটা একটা পসিবল আউটকাম। আর কি হতে পারে? ওয়ান বল রেড আর ওয়ান বল ব্লু। এছাড়া আর কি কোনো রকম ভাবে ডেসক্রাইব করা যেতে পারে পসিবল আউটকামস গুলোকে? আমি এই 1 নাম্বার পয়েন্টে যেভাবে আমরা স্যাম্পল স্পেসটাকে কনস্ট্রাক্ট করেছি, এছাড়া আর অন্য কোনো ভাবে কি বলতে পারতাম পসিবল আউটকামস গুলোকে, বা এর সাথে আরো কিছু টার্ম কি অ্যাড করতে হতো? ডেফিনেটলি নয়। দেখো অল পসিবল আউটকামস আর টেকেন ইনটু অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে 1 নাম্বার পয়েন্টে যে স্যাম্পল স্পেসটাকে ডেসক্রাইব করেছি, এটা ট্রুলি একটা স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করছে। তার কারণ all possible outcomes are taken into account and the outcomes are mutually exclusive. দুটো বল রেড, দুটো বল ব্লু, একটা বল রেড, একটা বল ব্লু। আমি অন্যরকম ভাবেও দেখো ডেসক্রাইব করতে পারতাম। কিরকম? এই যে 2 নাম্বার পয়েন্টে যেটা বলা আছে, কিভাবে বলতে পারতাম? একটা অল্টারনেটিভ ডেসক্রিপশন অফ দি স্যাম্পল স্পেস কুড বি দিস: at least one ball red আর two balls blue. Is not it sufficient? এই স্যাম্পল স্পেসটাকে আমি এরকম ভাবে ডিফাইন করতে পারতাম, at least one ball red, আমাকে একসাথে দুটো বলকে ড্র করতে বলা হয়েছে। তো আমি যে পসিবল আউটকাম গুলো সেইটা এরকম ভাবে ডেসক্রাইব করতে পারতাম যে অন্তত একটা বল রেড আর দুটো বল ব্লু। আরো একরকম ভাবে ডেসক্রাইব করতে পারতাম, সেটা কি? at least one ball is blue আর two balls are red। হয়েছে? অন দি আদার হ্যান্ড কেউ যদি এরকম ভাবে ডেসক্রাইব করতো at least one ball red, two balls are red আর two balls are blue, would it describe a sample space? এইভাবে যদি ডেসক্রাইব করতাম পসিবল আউটকামস গুলোকে, at least one ball is red, two balls are red, two balls are blue,
এইটা কি একটা স্যাম্পল স্পেসকে ডেসক্রাইব করতো? স্যাম্পল স্পেসের থেকে বেশি হয়ে যাচ্ছে তো স্যার। স্যাম্পল স্পেসের থেকে বেশি হচ্ছে না, এটা কি এই যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটার মধ্যে ভুল কোথায়, বা কেন এটা একটা স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করতে পারে না? স্যাম্পল স্পেসকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, অল পসিবল আউটকামস আর টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এবং এই আউটকামস গুলো মাস্ট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই দুটো পয়েন্টকে মাথায় রাখতে হবে। দেখো, এই রকম ভাবে যখন বলছি অ্যাটলিস্ট ওয়ান বল ইজ ডেড, টু বলস আর ডেড, এইটা কিন্তু মিউচুয়ালি ইনক্লুসিভ হয়ে গেল, তাই না? এক্সক্লুসিভ হলো কি? অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড আর টু বলস আর রেড, তার মানে কি এই দুটো মিউচুয়ালি ইনক্লুসিভ হয়ে গেল, এক্সক্লুসিভ হলো না। ইভেন্ট গুলোকে, আউটকাম গুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। এখানে আউটকাম গুলো যে ডেসক্রিপশন দিচ্ছি, সেই আউটকাম গুলো ডেসক্রিপশনটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। টু বলস আর রেড, টু বলস আর ব্লু, ওয়ান বল ইজ রেড, ওয়ান বল ইজ ব্লু, দ্যাটস ফাইন। অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড আর টু বলস আর ব্লু, এটাও ঠিক আছে। অ্যাটলিস্ট ওয়ান বল ইজ ব্লু, টু বলস আর রেড, এটাও ঠিক আছে। কিন্তু যদি এরকম ভাবে বলি অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড, টু বলস আর রেড, তাহলে তো তোমার এটা মিউচুয়ালি ইনক্লুসিভ হয়ে গেল। অ্যাটলিস্ট ওয়ান বল ইজ ডেড, এইটা বলার তো দরকারই ছিল না। সেই জন্য এই যে লাস্ট যে ডেসক্রিপশনটা দিলাম, সেটা কিন্তু একটা স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করছে না। লাস্ট ডেসক্রিপশনটা স্যাম্পল স্পেসকে রিপ্রেজেন্ট করছে না। স্যার এই 2 আর 3 নম্বর পয়েন্টটা আরেকবার বুঝিয়ে দেবেন? কোন জায়গাটায় বলো? এই যে মানে আমাকে তো দুটো বল তুলতে হবে, তাহলে এখানে অ্যাট লিস্ট ওয়ান বলস আর ইজ রেড আর টু বলস আর রেড মানে ব্লু, তার মানে 3টে হয়ে যাচ্ছে। তিনটে কি করে হচ্ছে? তোমাকে পসিবল আউটকাম গুলো কি কি হতে পারে সেইটাকে ডেসক্রাইব করছো। পসিবল আউটকাম গুলো ডেসক্রাইব করছো, তোমাকে দুটো বল তুলতে বলা হয়েছে, ঠিক আছে? তোমাকে চোখ মেরে দেওয়া হয়েছে এবং তুমি দুটো বল তুললে। দুটো বল তুলে কি কি তুমি দেখতে পারো? তুমি দেখতে পারো দুটো বল রেড, দুটো বল ব্লু। আর কি দেখতে পারো? একটা বল রেড, একটা বল ব্লু। হ্যাঁ, এটা বুঝেছি। এটা বুঝেছো? এবার হ্যাঁ। এই জিনিসটাকে তুমি এইরকম ভাবে ডেসক্রাইব করতে পারতে না? এই যে জিনিসটা দেখছো তুমি, অবজারভেশনটাকে তো এরকম ভাবেও ডেসক্রাইব করা যেতে পারতো যে অ্যাটলিস্ট একটা বল রেড আর দুটো বল ব্লু। আচ্ছা, মানে আমার আমার একটা তোমার বল মানে অবজারভেশনটাকে, হ্যাঁ, তোমার অবজারভেশনটাকে এক নাম্বার পয়েন্টে যেমন ভাবে বলেছি সেই রকম ভাবে ডেসক্রাইব করতে পারো, অথবা হ্যাঁ। 2 নাম্বার পয়েন্টে যেভাবে বলেছি সেইভাবে ডেসক্রাইব করতে পারো। তুমি তো আচ্ছা ডেসক্রিপশন আচ্ছা দিচ্ছ, স্যার, হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশন হ্যাঁ দিচ্ছ, হ্যাঁ বুঝতে পেরেছি এবার, হ্যাঁ হ্যাঁ পসিবল আউটকামস গুলো ডেসক্রিপশন দিচ্ছ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দুটো হ্যাঁ। বল আর রেড আর ওয়ান বল ইজ রেড, ওয়ান বল ইজ ব্লু, এটাকে আমি বলতেই পারি অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড আর টু বলস আর ব্লু। দেখো, আচ্ছা অল মানে পসিবল নয়। আউটকাম, হ্যাঁ সমস্ত মানে এক সম্ভাব্য ফলগুলোকে হিসাবের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার বুঝেছি এবার, হ্যাঁ। অল্টারনেটিভলি তুমি বলতে পারতে অ্যাটলিস্ট ওয়ান বল ইজ ব্লু, টু বলস আর রেড। কিন্তু যদি তোমার ডেসক্রিপশনটাকে এইরকম ভাবে বলো অন্তত একটা বল লাল, দুটো বল লাল আর দুটো বল ব্লু, এটা কি মিউচুয়ালি ইনক্লুসিভ হয়ে গেল? অন্তত একটা বল লাল আর দুটো বল লাল, তার মানে কি দুটো আলাদা করে বলার তো দরকার ছিল না। অ্যাটলিস্ট ওয়ান বল ইজ রেড এই কথাটা বললে টু বলস আর রেড এই কথাটা বলার দরকার নেই। হ্যাঁ 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 ঠিক আছে স্যার, বুঝেছি এবার। বাকিরা, বাকিরা বলো কোনো প্রশ্ন থাকলে। স্যার এখানে আউটকামস গুলো কি ইকুয়ালি লাইকলি হবে না? মানে আগে যে ইকুয়ালি লাইকলি যাতে হয় আগে যে সেই জন্য তো বললেন আমি যে এত কথা বললাম যে বলগুলো তুমি চোখে দেখা ছাড়া আর অন্য কোনো ভাবে ডিস্টিংগুইশ করতে পারো না। হ্যাঁ, সেই জন্যই তোমার চোখ বেঁধে দেওয়া হলো, চোখ বেঁধে এবার তোমাকে টানতে বলা হলো। ঠিক আছে? কি বলো, কোয়েশ্চেনটা কি বলো, কোয়েশ্চেনটা বলো বলো। হ্যালো? স্যার মানে আমি বলছিলাম যে এখানে প্রত্যেকটা ইভেন্টস প্রত্যেকটা হ্যালো, ইভেন্টসকে, হ্যাঁ হ্যাঁ বলো, কেটে যাচ্ছে কথাগুলো, আরেকবার বলো। মানে এখানে স্যার প্রত্যেকটা ইভেন্টসই ইকুয়াল লাইকলি হবে, যেরকম আগের ডেফিনেশনটা আপনি বলেছেন সেটা যে হতেই প্রত্যেকটা হবে, ইভেন্ট। সেটা হতেই হবে, আদারওয়াইজ আদারওয়াইজ আই ক্যান নট ডিফাইন দি প্রবাবিলিটি। যদি ইভেন্ট গুলো ইকুয়ালি লাইকলি না হয় তাহলে প্রায়োরি প্রবাবিলিটিকে আমরা ডিফাইনই করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার বলো।
স্যার বলছিলাম 2 নম্বর কিংবা 3 নম্বর পয়েন্টটা কি একটাই মানে আউটকামকে রিপ্রেজেন্ট করছে নাকি আলাদা আলাদা আউটকামকে রিপ্রেজেন্ট করছে? দেখো এইখানে যেটা দেখানো হয়েছে, তোমাকে যদি দুটো বল ড্র করতে বলা হয়, তুমি কি দুটোই রেড ড্র করতে পারো? না দেখে করছো, হ্যাঁ, দুটোই রেড করতে পারো, দুটোই ব্লু করতে পারো, আর একটা রেড একটা ব্লু করতে পারো। এই হচ্ছে তিনটে আউটকাম। এর বাইরে আর কোনো কি আউটকাম হতে পারে? তোমাকে চোখ বন্ধ করে দুটো বল টানতে বলা হয়েছে, এবার তারপরে চোখটা খুলে দেওয়া হলো, তুমি কি দেখবে? এই পসিবিলিটি গুলো রয়েছে, হ্যাঁ। ঠিক তো? এবার হুম। এইগুলোকে তুমি ডেসক্রাইব করো। এই হচ্ছে তোমার তিনটে পসিবল আউটকাম, এইগুলোকে ডেসক্রাইব করো। একটা সিম্পল ডেসক্রিপশন হচ্ছে দুটোই রেড, দুটোই ব্লু, একটা রেড একটা ব্লু, পরিষ্কার? হুম। এবার তুমি এইভাবে বলতে পারো অন্তত অন্তত একটা রেড, অন্তত একটা রেড, অন্তত একটা রেড যখন বলছো তার মানে কি এই দুটো ইভেন্টকে বলে দিচ্ছ, তাই না? অন্তত আচ্ছা একটা আচ্ছা। রেড এই দুটোকে বলে দিচ্ছ, অন্তত একটা রেড আর দুটোই ব্লু। এরকম ভাবে এই 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 আউটকাম গুলোকে ডেসক্রাইব করতে পারো। আর এক রকম ভাবে আচ্ছা। বলতে পারো, দেখো অন্তত একটা ব্লু, তার মানে কি এই দুটোকে একসাথে তুমি বলে দিচ্ছ, আর দুটো রেড। আর আরেকটা দুটো বল রেড। ইউ আচ্ছা। আর ডিসক্রাইবিং দি সেম অবজারভেশনস বাট ডিফারেন্ট। ঠিক আছে স্যার, বুঝেছি। অবজারভেশনটা ডেসক্রিপশনটাকে ডিফারেন্টলি দিচ্ছ, কিন্তু তুমি এইরকম ভাবে ডেসক্রাইব করতে পারতে না, তাই না? এই জিনিসটা হুম। মিনিংলেস হতে পারে। হ্যাঁ। এটাই এটাই বলা হলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, আর আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি এই পোস্ট প্রায়োরি প্রবাবিলিটিটা যখন আপনি মানে ডিফাইন করছেন n টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ মানে এটা শুড বি ভেরি লার্জ, বলো। মানে তাহলে স্যার ওটা কি আমাকে মানে পোস্ট প্রায়োরি প্রবাবিলিটিটা পাওয়ার জন্য কি আমাকে মানে খুব বেশি একদমই সংখ্যক তাই, করতে হবে? একদমই তাই। যত বেশি সংখ্যক এক্সপেরিমেন্ট করবে তত তোমার একে ডিফাইন করতে পারবে, হ্যাঁ, ইউনিকলি প্রবাবিলিটিটাকে ডিফাইন করতে পারবে। যে কোনো জিনিসের আমরা পরে যাব, ওই জন্যই তো ডিস্ট্রিবিউশনটাতে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ধরো তুমি একটা এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট নিচ্ছ, ঠিক আছে? সেই এক্সপেরিমেন্টাল মেজারমেন্টে এরকমই একটা সিম্পল এক্সপেরিমেন্টের কথাই ভাবো না, যে তুমি ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজার করছো। তুমি যদি একবার মেজার করো নিশ্চয়ই একটা ভ্যালু পাবে, তুমি যদি 1000 বার মেজার করো 1000টা ভ্যালু পাবে। সেই 1000টা ভ্যালুর মধ্যে হতেই পারে 100টা ভ্যালু একই রকম। তো এইগুলোকে আমরা প্লট করতে পারি, এই ডেটাগুলোকে প্লট করতে পারি, হ্যাঁ, বিভিন্ন মেজার ভ্যালুগুলোকে প্লট করতে পারি। প্লট করে ধরো এইরকম একটা ডেটা পেয়েছি, হ্যাঁ, সে 1.33 পেয়েছি, 1.33 পেয়েছি ম্যাক্সিমাম। সে 100 বার আমি 1.33 পেয়েছি, কেমন? এই দিক হচ্ছে নাম্বার অফ এক্সপেরিমেন্টস প্রডিউসিং এ পার্টিকুলার রেজাল্ট, আর এই দিক বরাবর সে ওই ভ্যালুটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্লিয়ার? তো এইখানে তুমি তাহলে মেজারমেন্টটাকে কিভাবে রিপোর্ট করবে? তুমি বলবে যে আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 1.33, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। যে কোনো এক্সপেরিমেন্টে, যখন অ্যাডভান্সড এক্সপেরিমেন্টে যখন রিপোর্ট করা হয়, অবজারভেশনকে রেজাল্টকে রিপোর্ট করা হয়, কখনো এরকম ভাবে বলা হয় না যে আমি ভ্যালুটা 1.33 পেয়েছি। আমাকে বলতে হয় আমার মেজার ভ্যালুটা হচ্ছে 1.33 ব্র্যাকেটে সে 3। এই কথার মানে হচ্ছে এই যে লাস্ট ডিজিট, তার একটা আনসার্টেনটি রয়েছে। আমি ভ্যালুটা পেয়েছি 1.30 থেকে 1.36 পর্যন্ত, 1.30 থেকে 1.36 এর মধ্যে আমার ভ্যালুটা রয়েছে। অর্থাৎ এই ভ্যালুটার পাশাপাশি আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত সেইটাকেও মেনশন করতে হয়। তো এইটাকে প্রিসিশন বলা হয়। প্রিসিশনটা খুব হাই হবে যদি আমরা লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টস করি। যত বেশি সংখ্যক এক্সপেরিমেন্ট করব তত অ্যাকিউরেট হবে। ইনফ্যাক্ট এটা দেখানো যায় যে তোমার আনসার্টেনটি বা এই যে প্রিসিশনটা এইরকম ভাবে ভ্যারি করে। প্রিসিশনটা ফলস ভ্যারিজ এজ 1/√n,
n being the total number of experiments। তো ন্যাচারালি বুঝতে পারছো যত বেশি সংখ্যক এক্সপেরিমেন্ট করবে তোমার এটা আনসার্টেনটিটা তত কম হবে, আর এরারটা তত কম হবে। এটাকে স্যার স্ট্যাটিস্টিক্যাল এই এরার বলা হয়। বলো মানে স্যার এই প্রবাবিলিটিটা পুরো এক্সপেরিমেন্টালি আমাকে পেতে হবে, এখানে যদি 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 থিওরিটিক্যালি। পোস্টেরিয়রি প্রবাবিলিটি বলে, ধরো ধরো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম যে তোমাকে 3টে বল করা হলো, বা তোমাকে ধরো 1 ওভার বল করলাম, 6টা বল করলাম, তো তার মধ্যে তুমি কটা 4 মারতে পারবে? ডু ইউ হ্যাভ এনি অ্যানসার? কোন উত্তর নেই। না স্যার। তাহলে যদি এইটার একটা উত্তর দিতে হয় আমাকে তাহলে এরকম 6টা বলের সেট দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। আমি তোমাকে 6টা বল করলাম, দেখলাম কটা মারতে পারবে, আবার 6টা বল করলাম, দেখলাম কটা 4 মারতে পারবে, আবার 6টা বল করলাম, কটা 4 মারতে পারবে। এরকম ভাবে আমাকে লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টস স্থাপন করতে হবে। তবেই আমি বলতে পারবো যে আমি যদি তোমাকে 6টা বল করি তাহলে তুমি সেই 3 থেকে 4 মারতে পারবে, তার প্রবাবিলিটি এইটা। আদারওয়াইজ এই কোশ্চেনটার কোনো উত্তর দেওয়াই সম্ভব নয়, ডেফিনাইট উত্তর দেওয়া তো সম্ভবই নয়। এই যে পসিবিলিটিস সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব নয়, unless you do the experiments, unless you have the knowledge regarding possible outcomes। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট, র্যান্ডম ভেরিয়েবলস। র্যান্ডম ভেরিয়েবল বলতে কি বোঝায় দেখো এবার। র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি? A variable or a function defined over the sample space such that it has a definite value of every sample point corresponding to every sample point। আমি যে স্যাম্পল স্পেসটা নিয়েছি সেই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি। আই মিন একটা ভেরিয়েবলকে ডিফাইন করতে পারি যার ইউনিক ভ্যালু রয়েছে corresponding to every sample point। So a variable or a function defined over the sample space such that it has a definite value of every sample point। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানো যাক, এরকম ফর্মাল ডেফিনিশন থেকে এক্সাম্পলটা আরো ক্লিয়ার হবে নিশ্চয়ই। ধরো এই বলের যে এক্সাম্পল দিচ্ছিলাম এখানে সেইটাই বলা রয়েছে। আমরা জাস্ট স্যাম্পল স্পেসের ভলিউমটাকে ছোট করার জন্য কম সংখ্যক আউটকামের কথা কনসিডার করছি। ধরো তোমার রাকেশ এই 3টে পসিবিলিটি সম্ভব আর কি। আমি বল করছি রাকেশ আইদার ক্যান নট স্কোর এনি রান ইন এ বল, or he can hit a 4 or he can hit a 6। এরকম 3টে পসিবিলিটি রয়েছে, বাকি পসিবিলিটি গুলো আমি ডিসকার্ড করে দিলাম। তুমি ভাবতেই পারতে কিন্তু তাতে করে স্যাম্পল স্পেসের ভলিউমটা বিশাল বড় হয়ে যেত, আমার বোঝাতে একটু পরিশ্রম হতো। আমি এরকম 3টে পসিবল আউটকামের কথা কনসিডার করছি আউট অফ এ বল। একবার বল করলাম, একটা বলে 0 হতে পারে, 4 হতে পারে আর 6 হতে পারে। ঠিক আছে, এবার তো প্রশ্নটা হচ্ছে যে দুটো বলে তাহলে স্কোর কত? দুটো বলে স্কোর কত এইটা হচ্ছে প্রশ্ন। দুটো বলে স্কোর কত এইটা হচ্ছে প্রশ্ন। মানে এই যে দুটো বলে স্কোর এইটা কিন্তু একটা র্যান্ডম ভেরিয়েবল। একটা বলে 0 4 6, দ্বিতীয় বলটাতেও কি প্রথম বলটা 0 4 6, দ্বিতীয় বলটাতেও কি 0 4 6। তাহলে স্যাম্পল স্পেসটা কিভাবে কনস্ট্রাক্ট করবো? 0 0, ফার্স্ট বল 0, সেকেন্ড বল 0, 0 4, ফার্স্ট বল 0, সেকেন্ড বল 4, 0 6, ফার্স্ট বল 0, সেকেন্ড ball 6, 4 0, 4 4, 4 6 up to 6 6। So there are 9 sample points within the sample space। Volume of the sample space is 9। sample space এর মধ্যে এরকম 9টা পয়েন্ট রয়েছে। এবার দেখো আমি এরকম ভাবে একটা ভেরিয়েবলকে ডিফাইন করেছি যে হোয়াট ইজ দি স্কোর আউট অফ 2 বলস। দুটো বলে টোটাল রান কত হয়েছে। তাহলে দেখো এই যে স্যাম্পল পয়েন্টটা এখানে সেই রানের ভ্যালুটা কত? 0। দুটো বলে 0 স্কোর করেছে। দুটো বলই যদি 0 হতো টোটাল রান 0। একটা বলে 0, দ্বিতীয় বলে 4, তাহলে টোটাল রান হতো 4। একটা বলে 4 আর একটা বলে 4, তাহলে টোটাল রান হতো 8। এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলি। ইট হ্যাজ এ ডেফিনাইট ভ্যালু এট এভরি স্যাম্পল পয়েন্ট। এই স্যাম্পল স্পেসের উপর ভেরিয়েবলটাকে ডিফাইন করা হয়েছে যার প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের করেসপন্ডিং একটা ডেফিনাইট ভ্যালু রয়েছে। পসিবল স্কোর গুলো কি কি দেখো, স্কোর গুলোকে লিস্ট আপ করা হয়েছে 0 4 6 4 8 10 6 10 12। এবার যদি এরকম একটা কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট ইউ হ্যাভ স্কোরড 10,
তুমি 10 স্কোর করেছো, দুটো বলে 10 স্কোর করবে, এই প্রবাবিলিটিটা কত? দুটো বলে 10 রান করবে, এই প্রবাবিলিটি কত? সেটা আমরা কি করে বের করব? দেখো, দুটো বলে 10 হয়, এইরকম স্যাম্পল পয়েন্টের সংখ্যা কটা? দুটো। এই হচ্ছে 4 6, এইটা হলে দুটো বলে 10 হয়, আর 6 4, এইটা হলে দুটো বলে 10 হয়। এরকম টোটাল কতগুলো স্যাম্পল পয়েন্ট রয়েছে? টোটাল 9টা স্যাম্পল পয়েন্ট রয়েছে। তাহলে 2 বলে 10 হবে, এই প্রবাবিলিটিটা হচ্ছে 2/9। 2 বলে 10 হবে, এই প্রবাবিলিটিটা হচ্ছে 2/9। একই রকম ভাবে আমরা বাকিগুলোকে ডিফাইন করেছি। দুটো বলে 0 হবে, এই প্রবাবিলিটি হচ্ছে 1/9। দুটো বলে 4 হবে, এই প্রবাবিলিটি 2/9। দুটো বলে 6 হবে, এইটা 2/9। দুটো বলে 8 হবে, এটা 1/9। দুটো বলে 10 হবে, বললাম অলরেডি 2/9। আর দুটো বলে 12 হবে, এই প্রবাবিলিটি হচ্ছে 1/9। সাম দেম আপ টু হ্যাভ দি ভ্যালু অ্যাজ 1। সমস্ত প্রবাবিলিটি গুলোকে যদি যোগ করো অ্যাজ এক্সপেক্টেড, ইট শুড বি 1। So p equals to fx is called the probability function. It is the probability that the random variable x appears. Random variable x appear করবে, সেটাকে আমরা এরকম probability p equals to fx এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার হয়েছে র্যান্ডম ভেরিয়েবল বলতে কি বললাম, এবং র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি কিভাবে ডিফাইন করা যায়? এই যে টোটাল রান 0, তার মানে কি? এটা করেসপন্ডিং টু দি স্যাম্পল পয়েন্ট দিস। টোটাল রান 4, এইটা স্যাম্পল পয়েন্ট গুলো কি? 0 4 আর 4 0, দুটো স্যাম্পল পয়েন্ট। টোটাল রান 6, এটাও তাই কি হতে পারে? 6 0 আর 0 6। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 0, দ্বিতীয় বলে 0, প্রথম বলে 0, দ্বিতীয় বলে 6। এইরকম পসিবিলিটি যদি হয়, তাহলে টোটাল রান দুটো বলে 6 হবে। প্রথম বলে 4, দ্বিতীয় বলে 0, প্রথম বলে 0, দ্বিতীয় বলে 4। এইরকম যদি হয়, তাহলে তোমার টোটাল রান আউট অফ 2 বল উইল বি 4। তাহলে সেক্ষেত্রে সেই প্রবাবিলিটিটা কত? 2/9। এরকম ভাবে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং প্রবাবিলিটি গুলোকে ডিস্টার্ব করা আছে। বোঝা গেল কি এক্সাম্পলটা কি বললাম? র্যান্ডম ভেরিয়েবল বলতে কি বোঝায়, র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটিটাকে কিভাবে ক্যালকুলেট করা হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিটা ঠিক আছে সব? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। Good. এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে না, এরকম প্রচুর এক্সাম্পলস ভাবতে পারো তুমি। ধরো তোমার ওই যে ডাইসের এক্সাম্পল দিলাম, হ্যাঁ, দুটো বলে তুমি এই দুবার থ্রো করছো, একটা ডাইসকে দুবার থ্রো করছো। তো দুটোর সামটা হবে তোমার 6। এইরকম প্রবাবিলিটি কত? দুটো সাম, সেটাকে আমি একটা র্যান্ডম ভেরিয়েবল বলতে পারি। দুটো ডাইস যে নাম্বার গুলো শো করছে তাদের সাম, সেটাকে আমি র্যান্ডম ভেরিয়েবল বলতে পারি। দুটো বল যে জিনিসটা শো করছে তাদের ডিফারেন্স, সেটাকে আমি একটা র্যান্ডম ভেরিয়েবল বলতে পারি। এরকম ভাবে জিনিসগুলোকে ডিফাইন করা যায়। র্যান্ডম ভেরিয়েবল যখন ডিফাইন করছি, এটা মাথায় রাখতে হবে, সেই এর মধ্যে, সেই সেটটার মধ্যে ওই যে স্যাম্পল স্পেসটা নেওয়া হয়েছে, সেই স্যাম্পল স্পেসের মধ্যে জিনিসটাকে ডিফাইন করতে হবে। র্যান্ডম ভেরিয়েবল ইজ টু বি ডিফাইন্ড উইদিন দি স্যাম্পল স্পেস, এবং সেই ভেরিয়েবলটার ইউনিক ভ্যালু থাকবে করেসপন্ডিং টু এভরি স্যাম্পল পয়েন্ট। দ্যাট ইজ দি বেসিক কনসেপ্ট। এবার লেট আস ক্যালকুলেট দি অ্যাভারেজ ভ্যালু অফ এ র্যান্ডম ভেরিয়েবল। একটা র্যান্ডম ভেরিয়েবলের অ্যাভারেজ ভ্যালুকে ক্যালকুলেট করা যাক। কনসিডার a total number of experiments in one, out of which total number of experiments in, ধরো আমি টোটাল n সংখ্যক এক্সপেরিমেন্ট করেছি, টোটাল n সংখ্যক এক্সপেরিমেন্ট করেছি। এই যে বললাম দুটো বলে এসে 10 রান হবে, আমি এরকম দুটো বলের অনেকগুলো সেট নিলাম। প্রথমে দুটো বল করলাম, দেখলাম কত রান হয়। আবার দুটো বল করলাম, দেখলাম কত রান হয়। আবার দুটো বল করলাম, দেখলাম কত রান হয়। I am now considering n number of similar experiments. Similar means, as I said, up to the macroscopic level, not up to the molecular level. এরকম n সংখ্যক সিমিলার এক্সপেরিমেন্টস করা হয়েছে। এই n সংখ্যক সিমিলার এক্সপেরিমেন্টস এর মধ্যে ধরো x1 ভ্যালুটা পেয়েছি, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা x1 পেয়েছি, সেই সংখ্যক এক্সপেরিমেন্ট হচ্ছে n1। টোটাল n সংখ্যক এক্সপেরিমেন্টস এর মধ্যে n1 সংখ্যক এক্সপেরিমেন্টে আমরা x1 ভ্যালুটা পেয়েছি। n2 সংখ্যক এক্সপেরিমেন্টে আমরা x2 ভেরিয়েবলটার ভ্যালু পেয়েছি x2। n3 সংখ্যক এক্সপেরিমেন্টে ভেরিয়েবলের ভ্যালুটা পেয়েছি x3।
প্রথম যে দুটো বল করলাম, এই যে দুটো বলের যে সেটের কথা কনসিডার করছি, দুটো বল করলাম দেখলাম 10 হয়েছে, আবার দুটো বল করলাম দেখলাম 8 হয়েছে, আবার দুটো বল করলাম দেখলাম 6 হয়েছে। তো এইরকম ধরো হাজার সংখ্যক দুটো বলের সেট কনসিডার করছি, তার মধ্যে দেখছি দুটো বলে 10 হয়েছে এই রকম এক্সপেরিমেন্ট 100টা, দুটো বলে 6 হয়েছে এইরকম এক্সপেরিমেন্টের সংখ্যা 50টা, দুটো বলে আহ, সে 8 হয়েছে এই সংখ্যা হচ্ছে 100টা, এন্ড সো অন। তো n1 সংখ্যক এক্সপেরিমেন্টে র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুটা পেয়েছি x1, n2 সংখ্যক এক্সপেরিমেন্টে র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুটা পেয়েছি x2, n3 সংখ্যক এক্সপেরিমেন্টে র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালুটা পেয়েছি x3, এন্ড সো অন। তাহলে দি অ্যাভারেজ ভ্যালু ইজ ডিফাইন্ড অ্যাজ, এক্স এর অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা কিভাবে ডিফাইন করে ফেলতে পারি, এরকম ভাবে, অনেক রকম ভাবে অ্যাব্রিভিয়েট করা হয়, সিম্বলটা অনেক রকম, এইরকম এক্স এর মাথায় বার দিয়ে করা হয় অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালুকে এইরকম সিম্বল এক্স বার দিয়ে ডিনোট করা হয়, বা এইরকম ব্র্যাকেট সিম্বল দিয়ে ইউজ করা হয় অ্যাভারেজ ভ্যালুকে বোঝাতে, আবার অনেক সময় মিউ দিয়েও বোঝানো হয়। হ্যাঁ, প্রত্যেকটাই মিন ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু অফ দি র্যান্ডম ভেরিয়েবল এক্স এইটাকে ডেসক্রাইব করছে। এন্ড দিস ইজ দি ডেফিনিশন, n1 x1 plus n2 x2 plus n3 x3 divided by n1 plus n2 plus n3। এরকম ভাবে আমরা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করি। দ্যাটস দি সিম্পল নলেজ। তোমরা ধরো ক্লাসে 35 জন স্টুডেন্ট রয়েছো, সে 20 জনের বয়স হচ্ছে 20 বছর আর 15 জনের বয়স হচ্ছে 19 বছর, তাহলে আমরা অ্যাভারেজ এজ কি করে ক্যালকুলেট করি? 20 কি বললাম, 20 ইন্টু 20, 20 জনের বয়স 20 বছর, 20 ইন্টু 20 প্লাস 15 ইন্টু 19, দ্যাট ডিভাইডেড বাই 20 প্লাস 15, এরকম ভাবে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করি। দ্যাটস দি ডেফিনিশন, n1 x1 প্লাস n2 x2 প্লাস n3 x3 that divided by n1 plus n2 plus n3. In summation convention, the formula is this: sum over ni xi, sum over ni xi divided by sum over ni. সাম ওভার এনআই বলতে কি বোঝায়? সাম ওভার এনআই বলতে বোঝায় টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্টস, টোটাল কতগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে, এন, এন 1/n। এবার এই এনটাকে তুমি ভিতরে নিয়ে চলে যেতে পারো, এনটাকে ভিতরে নিয়ে চলে যেতে পারো, এনআই বাই এন সেটাকে পিআই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এনআই বাই এন এইটা কি বোঝাচ্ছে বলতো? এনআই বাই এন এইটা বোঝাচ্ছে যে আউট অফ এন নাম্বার অফ এক্সপেরিমেন্টস তুমি এক্সআই ভ্যালুটা কতগুলো এক্সপেরিমেন্টে পেয়েছো, আউট অফ এন নাম্বার অফ এক্সপেরিমেন্টস xi ভ্যালুটা কতগুলো এক্সপেরিমেন্টে পেয়েছো। দ্যাট সিম্পলি ডেসক্রাইবস দি প্রবাবিলিটি দ্যাট দি র্যান্ডম ভেরিয়েবল xi ইজ প্রডিউসড। xi ভেরিয়েবলটা প্রডিউসড হয়, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা xi এইটা হয়, সেই প্রবাবিলিটিটা কত? দ্যাট ইজ ni বাই n। তাহলে আমরা দেখতে পাচ্ছি এট দি এন্ড যে অ্যাভারেজ ভ্যালু ইজ সিম্পলি সাম ওভার প্রবাবিলিটি ইনটু x, pi xi। যদি xi আসার প্রবাবিলিটি pi হয়, এই pi xi এর সাম করে ফেললেই আমরা অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। আগে যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা বসিয়ে দেখো কিরকম হয়। আগে এক্সাম্পলটা আমরা কিভাবে দিয়েছি দেখো, মনে করে দেখো। আহ, দুটো বলে 0 রান হচ্ছে, তার প্রবাবিলিটি কত? 1/9। দুটো বলে 0 রান হচ্ছে, তার প্রবাবিলিটি 1/9। দুটো বলে 4 হচ্ছে, তার প্রবাবিলিটি কত? 2/9। দুটো বলে 6 হচ্ছে, তার প্রবাবিলিটি 2/9। তাহলে ইউজিং দিস ফর্মুলা আমরা অ্যাভারেজ রান ক্যালকুলেট করে ফেলতে পারি। অ্যাভারেজ রানটা কত? পিআই ইন্টু এক্সআই, অর্থাৎ 0 এইটা হচ্ছে পিআই, এইটা পিআই না, পি ওয়ানটা 1/9, x1টা 0, পি2 টা হচ্ছে 2/9, x2টা হচ্ছে 4, পি3 2/9 ইন্টু 6 এন্ড সো অন করে যদি ইভ্যালুয়েট করো, দি ভ্যালু উইল বি 6.33। এটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু ডেফিনিশন। যদি একটা পার্টিকুলার ভেরিয়েবলের মানে র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটিটা আমরা জানি, তাহলে এই পিআই এক্সআই এই সামটা নিয়েই বলে দিতে পারবো র্যান্ডম ভেরিয়েবলটার অ্যাভারেজ ভ্যালু কত হবে, অ্যাভারেজ রান কত হবে, সেটাকে আমরা এরকম ভাবে বের করে ফেলতে পারি। এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ বলে থাকি। কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? স্যার আমরা অ্যাভারেজটা বার করবো কি জন্য, মানে সিগনিফিকেন্সটা কি আছে? ঠিকই তো, অ্যাভারেজ ভ্যালু বের করবো কেন? কেন করা দরকার? অ্যাভারেজ ভ্যালু কেন ক্যালকুলেট করতে চাইছি আমরা? অ্যাভারেজ ভ্যালু কি বলে?
এগুলো সবই কিন্তু রিলেটেড টু দি মেজারমেন্ট। হ্যাঁ, তুমি ধরো কোনো কিছু একটা জিনিসকে মেজার করছো, হ্যাঁ, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করছো, সেই কোয়ান্টিটির বিভিন্ন রকম ভ্যালু পেতে পারো। যেমনটা বললাম, তুমি যদি ভ্যালুটাকে মেজার করো, তুমি কি বিভিন্ন রকম ভ্যালু পেতে পারো, পরে আসবো এটাতে, বিভিন্ন রকম ভ্যালু পেতে পারো। সেই ভ্যালুগুলোকে যদি প্লট করো, এরকম ধরনের একটা ডেটা হবে। অ্যাভারেজ ভ্যালু বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অল মেজারমেন্টস নিয়েছো, তার অ্যাভারেজটা কত। হুম, এখন যদি এইরকম হয় যে তোমার এই অ্যাভারেজ ভ্যালুটা এই মিন ভ্যালু এর সাথে সমান, মোডের সাথে সমান, তাহলে তুমি বুঝবে যে অ্যাভারেজ ভ্যালু কোন একটা মেজারমেন্টে এই ভ্যালুটা আসার প্রবাবিলিটি সব থেকে বেশি। এটা আমরা যখন গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা করব সেই কনটেক্সটে এটা ডিসকাস করবো আর কি, হ্যাঁ। কিন্তু ইন মেনি কেসেস আমাদের এই অ্যাভারেজ ভ্যালুটাকে স্পেসিফাই করতে হয় যখন একটা লার্জ নাম্বার অফ কোয়ান্টিটিস রয়েছে, সেখানে কি আমরা অ্যাভারেজ ভ্যালু দিয়ে স্পেসিফাই করি, তাই না? আমি এমন একটা কথা বলতে পারি, আমাকে যদি এরকম একটা কেউ কোয়েশ্চেন করে যে তোমার কাছে যারা পড়ছে তাদের বয়স কত, আমি অ্যান্সারটা কিভাবে দেব? আমাকে যদি এরকম কোনো কেউ কোয়েশ্চেন করে যে তোমার কাছে যারা পড়ছে তাদের বয়স কত, হোয়াট উইল বি মাই অ্যান্সার? বলো কি হওয়া উচিত, আমার অ্যান্সার কি হওয়া উচিত? ডেফিনেটলি আমি একটা অ্যাভারেজ ভ্যালু বলবো, ইজ নট ইট? আমি একটা অ্যাভারেজ ভ্যালু বলবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। তোমরা কি মানে আরো তোমাদের ভাষায় যদি বলতে হয় পরীক্ষা কেমন হলো, তোমরা কি বলো? মোটামুটি হয়েছে। পরীক্ষা হ্যাঁ স্যার। কেমন হলো, এটার উত্তর হচ্ছে মোটামুটি হয়েছে। সো হোয়াট ইজ মিন বাই মোটামুটি? অ্যাভারেজ। অ্যাভারেজ, এটা বেসিক্যালি একটা অ্যাভারেজ জিনিসকে বোঝায়, তাই না? তুমি একটা লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টস করেছো, হ্যাঁ, লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টস করেছো, তোমাকে বলা হলো এই মেজারমেন্টে ভ্যালুটা কত পেয়েছো, তুমি কি বলবে? তুমি কিন্তু সেখানে অ্যাভারেজ ভ্যালুটাই বলবে, হ্যাঁ। ইন মেনি কেসেস উই নিড দি অ্যাভারেজ ভ্যালু, কিন্তু দ্যাটস নট দি অল। হ্যাঁ, অ্যাভারেজ ভ্যালুটাই কিন্তু সবকিছু নয়, বা অ্যাভারেজ অলটাই কিন্তু সাফিসিয়েন্ট নয় সমস্ত ক্ষেত্রে। সেটা আমরা এই কোর্সটা মানে টপিকটা কমপ্লিট করলে নিশ্চয়ই সেই জিনিসটাতে কনভিন্সড হবো। কিন্তু আমি যে কটা এক্সাম্পল দিলাম এটাতে মোটামুটি ভাবে তোমরা পরিষ্কার, ইন মেনি কেসেস উই নিড টু স্পেসিফাই দি অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, বেশ। এখন ন্যাচারালি অ্যাভারেজ ভ্যালু যেটা বললাম যে অ্যাভারেজ ভ্যালু একটা আইডিয়া দেয় যে লার্জ নাম্বার অফ মেজারমেন্টস রয়েছে বা লার্জ নাম্বার অফ অবজারভেবলস রয়েছে, অ্যাভারেজ ভ্যালু একটা আমাদেরকে ব্রড আইডিয়া দেয়। কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা যে কোনো একটা সিঙ্গেল মেজারমেন্ট যদি করা হয় সেক্ষেত্রে তো নট নেসেসারিলি অ্যাভারেজ ভ্যালুটার সাথে সমান হবে। আমার কাছে তোমরা যারা বলো তোমাদের সে অ্যাভারেজ বয়স হচ্ছে 20, কিন্তু আমাকে যদি পার্টিকুলারলি জিজ্ঞাসা করে যে তন্ময়ের বয়স কত, সেটা কিন্তু 20 নাও হতে পারে, সেটা 19 হতে পারে, বা সেটা 21 হতে পারে। অর্থাৎ সিঙ্গেল এক্সপেরিমেন্ট not necessarily produces the result equal to the mean value or the average value. একটা সিঙ্গেল এক্সপেরিমেন্টের রেজাল্ট কিন্তু not necessarily to be the same as the mean value. There will be a deviation, আর একটা ডেভিয়েশন রয়েছে। অ্যাভারেজ এজটা 20 বলছি, তার মানে কি দেয়ার আর সাম স্টুডেন্টস যাদের বয়সটা 19, দেয়ার আর সাম স্টুডেন্টস যাদের বয়সটা হচ্ছে 21। কাজেই এই যে নাম্বারগুলো, ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো, সেইগুলো ডেভিয়েটস ফ্রম দি মিন ভ্যালু। ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো মিন ভ্যালু থেকে ডেভিয়েট করে। তো এই যে ডেভিয়েশন, সেই ডেভিয়েশনটার স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজটা কত? এই যে ডেভিয়েশনটার কথা বলছি, সেই ডেভিয়েশনটার স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজটা কত, সেটা নিয়ে আমরা এই ভেরিয়েন্স কোয়ান্টিটিটা দিয়ে ডেসক্রাইব করে থাকি। So it may produce different value. As I said, variance is a measure of the average deviation. Variance is the measure of average deviation of the results from the mean value. mean value থেকে ইন্ডিভিজুয়াল ভ্যালু গুলো কতটা ডিফার করছে তার একটা স্ট্যাটিস্টিক্যাল যে অ্যাভারেজ, সেটাকে আমরা ভেরিয়েন্স বলি। এন্ড দিস ইজ হাউ ইট ইজ ডিফাইন্ড, x1 মাইনাস মিউ। ধরো n1 সংখ্যক এক্সপেরিমেন্টে আমরা x এর ভ্যালুটাকে x1 পেয়েছি, অ্যাভারেজ ভ্যালু থেকে ডেভিয়েশনটা কত? x1 মাইনাস মিউ বা মিউ মাইনাস x1। n2 সংখ্যক এক্সপেরিমেন্টে x এর ভ্যালুটা পেয়েছি x2, তাহলে মিন ভ্যালু থেকে ডেভিয়েশন কত? x2 মাইনাস মিউ বা মিউ মাইনাস x2। আমরা এখানে শুধুমাত্র ডেভিয়েশনটাতেই ইন্টারেস্টেড, মানে ইন্ডিভিজুয়াল ভ্যালুটা হায়ার কি লোয়ার দ্যান দি মিন ভ্যালু, দ্যাট ডাজ নট ম্যাটার।
সেই জন্য স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ ক্যালকুলেট করতে গিয়ে এই ডেভিয়েশনটা স্কোয়ার নিয়ে ক্যালকুলেট করা হয়েছে। n1 into x1 minus mu square plus n2 into x2 minus mu square plus n3 into x3 minus mu square and so on. That divided by total number of experiments, as I said, উপরে যেটা রয়েছে সেটাকে সামেশন কনভেনশন এইভাবে লিখে ফেলতে পারি। এই nটাকে এখানে যে nটা রয়েছে সেই nটাকে এই ভিতরে নিয়ে চলে যাও, ni by n that will be pi or f of xi। এবার এখানে তুমি সেইটাকে করো, এইটাই আর কি, এরকম ভাবে লিখতে পারো বা এরকম ভাবে লিখতে পারো। অর্থাৎ বুঝতে পারছো যে xi মাইনাস মিউ স্কোয়ার ইন্টু পিআই, এইটাকে যদি সাম করি তাহলেই আমরা ভেরিয়েন্সটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এটাকে দেখো আরেকটু প্রসিড করা হয়েছে কিরকম ভাবে, xi মাইনাস মিউ স্কোয়ার, এইটা স্কোয়ারটাকে ভেঙে নাও, কি কি পাবে, xi স্কোয়ার মিউ স্কোয়ার আর 2 xi ইন্টু মিউ, তিনটে সামেশন হবে। এই যে xi স্কোয়ার দেওয়া টার্ম, এখানটায় মিউ স্কোয়ার দেওয়া টার্ম, এখানে একটা স্কোয়ার রয়েছে, খুব বুঝতে পারছো না হয়তো, স্কোয়ার রয়েছে এখানে, আরেকটা কি তোমার ওই ক্রস টার্ম। এবার এখানে যে মিউ ভ্যালুটা লেখা হয়েছে, মিউ ভ্যালুটা তো অ্যাভারেজ, সেটা তো সামেশন ইন্ডিপেন্ডেন্ট, সেটা সামেশন ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই মিউটাকে আমরা বাইরে রাখলাম। মিউটাকে যদি বাইরে রাখি এই কোয়ান্টিটিটা কি বোঝাচ্ছে বলতো, এটা কিন্তু তোমার এক্স এর অ্যাভারেজ ভ্যালুকে বোঝাচ্ছে। আগে ডেফিনিশনটা মনে করো, xi ইনটু fxi, এটা মিউকে বোঝাচ্ছে। তাহলে এই যে টার্মটাকে আমি লিখেছি, সেকেন্ড টার্মটা এফেক্টিভলি মাইনাস 2 মিউ স্কোয়ার। আর এখানেও একই রকম ভাবে খেয়াল করে দেখো, মিউ স্কোয়ার এটা তো কনস্ট্যান্ট, সামেশনটা বাইরে নিতে পারি, এফ অফ xi সাম, এটা কি বোঝায়, টোটাল প্রবাবিলিটি, এইটা অলওয়েজ 1, টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1, তাহলে এটা 1। থার্ড টার্মটা মিউ স্কোয়ার, সেকেন্ড টার্মটা মাইনাস 2 মিউ স্কোয়ার, একটা বাদ দিয়ে দাও, তাহলে ভেরিয়েন্সটাকে লিখতে পারি আজ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। মিউটাকে আবার এইরকম ভাবে লেখা যেতে পারে এক্স অ্যাভারেজ, মিউ স্কোয়ার মানে কি, তাহলে এক্স অ্যাভারেজ স্কোয়ার। অর্থাৎ ভেরিয়েন্স এইটার মানে কি দাঁড়ালো, এইটার মানে দাঁড়ালো এক্স স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। ভেরিয়েন্স কথাটার মানে দাঁড়ালো এক্স স্কোয়ার তার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ এ স্কোয়ার। ভেরিয়েন্সের কনসেপ্ট, ভেরিয়েন্সের ডেফিনিশন, এটা পরিষ্কার হয়েছে? ভেরিয়েন্সের কনসেপ্ট আর ভেরিয়েন্সের যে ডেফিনিশনটা, সেটা সবার কাছে পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝায়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে স্কয়ার রুট অফ ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে এই ভেরিয়েন্সটার স্কয়ার রুট। দেখে এসেছো তোমরা, আমরা ওই আনসার্টেনটি প্রিন্সিপালটা যখন ডেসক্রাইব করছিলাম সেখানে বলেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন is defined as this square root of x square minus x average square. That's how we define the standard deviation of a random variable. এই পার্টটা খুব ভালো করে দেখে রেখো। আর র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবলের অ্যাভারেজ ভ্যালু বলতে কি বোঝায়, কিভাবে সেটাকে ডিফাইন করা যায় ম্যাথমেটিক্যালি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বুঝি সেটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করা যায়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনিশনটা। ওকে,